সারা দেশে ঘটছে বহু খবর, গতির সঙ্গে পাল্লা দিয়ে কিছু খবর জায়গা করছে শিরোনামে। দিনভর ঘটে যাওয়া সেই সমস্ত খবর নিয়ে আমি সুচেতনা শুরু করছি 15-15-5। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। সবার উপরে দল, শৃঙ্খলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। পুরো ভোটে টিকিট না পেয়ে যারা নির্দল হিসেবে দাঁড়াবেন তাদের বহিষ্কার করা হবে। বৈঠকে কড়া বার্তা তৃণমূলের। কলকাতার পুরো ভোটে কেন্দ্রীয় বাহিনী নয়, নিরাপত্তা নিয়ে প্রাথমিক রিপোর্টে রাজ্য নির্বাচন কমিশনকে জানালো পুলিশ। প্রয়াত বর্ষিয়ান সাংবাদিক বিনোদ দুয়া, বয়স হয়েছিল ৬৭ বছর। গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন পদ্মশ্রী পাওয়া সাংবাদিক। ৫ সদস্যের কমিটি গঠন করল সংযুক্ত কিষাণ মোর্চা। কেন্দ্রের সঙ্গে আলোচনা সদর্থক হলে তুলে নেওয়া হবে আন্দোলন, ঘোষণা মোর্চার। শীঘ্রই ওয়েবে ডেবিউ করতে চলেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তার সঙ্গে ওয়েব সিরিজে দেখা যাবে শ্রুতি হাসানকে। এবার চোখ রাখবো প্রথম 15টি খবরে। শিওরে কলকাতা পুরভোট, জোর কদমে চলছে প্রচার, জনসংযোগ। পুরভোটে রণকৌশল নিয়ে দলীয় প্রার্থীদের সঙ্গে বৈঠকে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। শনিবার মহারাষ্ট্র ভবনে ১৪৪ ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, তাপস রায়, পার্থ চট্টোপাধ্যায়, ফেরাদ হাকিম ও দেবাশিস কুমার। ভোট নিয়ে দলীয় বৈঠক থেকে পুরো প্রার্থীদের উদ্দেশ্যে একাধিক বার্তা দেওয়া হয়। কড়া বার্তা দেওয়া হয় নির্দল হয়ে দাঁড়ানো বিক্ষুব্ধ প্রার্থীদের। পুরভোটে নেই কেন্দ্রীয় বাহিনী, রাজ্য ও কলকাতা পুলিশই হবে পুরভোট। রূপরেখা দিয়ে কমিশনে জমা দিল রাজ্য পুলিশ। শনিবার কলকাতা পুর নির্বাচনের নিরাপত্তা এবং বাহিনী নিয়ে প্রাথমিক প্ল্যান জমা দেওয়া হয়। তাতে বলা হয়েছে প্রতিটি বুথে একজন সাব ইন্সপেক্টর, একজন এএসআই, 2 জন সশস্ত্র পুলিশ, 2 জন লাঠিধারী কনস্টেবলকে রাখা হবে। প্রায় 7,000 রাজ্য পুলিশ মোতায়েন হবে। 30,000 মতো কলকাতা পুলিশ মোতায়েন করা হবে। বাংলায় তেমন দাপট দেখাবে না জাওয়াদ। উপকূলে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই, জানালো হাওয়া অফিস। রবিবার দুপুরে পুরীর কাছে যাবে জাওয়াদ। ওই দিন ভোর 4টে থেকে উপকূল এলাকায় ঝোড়ো হাওয়া বইবে। হাওয়ার গতি 45 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টা হবে। ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত চলবে। ধেয়ে আসছে জওয়াদ, রাজ্যে দুর্যোগের আশঙ্কা। ঝড় নিয়ে সতর্ক নবান্ন। প্রতি মুহূর্তে মনিটর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন। ঝড় প্রস্তুতি। উপকূল এলাকা থেকে 14,375 জনকে সরানো হয়েছে। 42টি ত্রাণ শিবির খোলা হয়েছে। 11টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন মতো আরও 115টি ত্রাণ শিবির তৈরির ব্যবস্থা রাখা হয়েছে। রাজ্য বিদ্যুৎ দফতর, পূর্ত দফতর থেকে কুইক রেসপন্স টিম তৈরি রাখা হয়েছে। বোতলবন্দি পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে। ব্লকে ব্লকে ত্রিপল চাল মজুত রাখা হয়েছে। ত্রাণ শিবিরগুলিতে মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। প্রায় 90% ফসল কেটে ফেলা হয়েছে। মৎস্যজীবীদের ইতিমধ্যে ফিরিয়ে আনা হয়েছে। পিছিয়ে থাকবেন না, নিরাপদ স্থানে চলে যান। প্রশাসনিক স্তরে ঝড়ের পরিস্থিতি নিয়ে বৈঠকে সেচ মন্ত্রীও। সতর্ক দীঘা সহ উপকূলবর্তী এলাকা পর্যটকদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে আগেও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। চলছে নজরদারিও। কোন রকম দুর্ঘটনা এড়াতে বারবার মাইকে প্রচার করা হচ্ছে। কলকাতা টিভি। ঘূর্ণিঝড় জাওয়াদের জন্য বাতিল করা হলো দক্ষিণ পূর্বের একাধিক ট্রেন। 4, 5 ও 6 তারিখ বাতিল করা হলো কিছু ট্রেন। যেহেতু ঘূর্ণিঝড়ের গতিপথ পরিবর্তন হচ্ছে, সেই কারণে সমুদ্র উপকূলগামী ট্রেন বাতিল করা হলো। বাকি অংশে সচল রাখা হবে ট্রেন। 4 তারিখ বাতিল করা হয়েছে 36টি ট্রেন। 5 তারিখ বাতিল করা হয়েছে 38টি দূরপাল্লা ট্রেন ও 6 তারিখ বাতিল করা হয়েছে 1টি ট্রেন। সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখেই নিরাপত্তার কারণে বাতিল করা হলো ট্রেনগুলি। জাওয়াদ নিয়ে সতর্ক পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন। দীঘা উপকূলে চলছে বৃষ্টি। পুলিশ প্রশাসনের পাশাপাশি এনডিআরএফ এর দলকেও মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে উপকূলবর্তী এলাকার মানুষদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পর্যটকদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে আগেও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। চলছে নজরদারিও। কোন রকম দুর্ঘটনা এড়াতে বারবার মাইকে প্রচার করা হচ্ছে। খোলা হয়েছে ত্রাণ শিবিরও। মূলত যশ ও আমফান থেকে শিক্ষা নিয়ে এবার আরও করা হয়েছে প্রশাসন।
80 নম্বর ওয়ার্ডে পুরভোটের প্রচার সারলেন তৃণমূল প্রার্থী আনোয়ার খান। আগের কলকাতা পুরসভা নির্বাচনে আনোয়ার নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন। এবারের নির্বাচনে তিনি তৃণমূলের প্রার্থী। এদিন পোর্ট এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করলেন প্রার্থী। নেই কোনো ব্যথা, নেই কোনো উপসর্গ, অথচ শরীরে বেড়ে চলেছে টিউমার। ঘুণাক্ষরেও টের পাননি রোগী, কোনো উপসর্গও ছিল না রোগীর। রোগীর পক্ষে বোঝা সম্ভব হয়নি শরীরে বেড়ে উঠেছে 12.5 কেজি টিউমার। প্রাথমিকভাবে রোগী মনে করেছিলেন তার ওজন বাড়ছে। অবশেষে কোভিড আক্রান্ত হওয়ার পর টেস্ট করতে গিয়ে ধরা পড়ে টিউমারটি। আলট্রাসোনোগ্রাফিতে টিউমার ধরা পড়ার পর মুকুন্দপুরের আমরি হাসপাতালে আসেন ওই রোগী। সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীর অস্ত্রোপচার করেন। বিরল অস্ত্রোপচারে গর্ভাশয় থেকে টিউমার বাদ দিলেন চিকিৎসকরা। কোনো উপসর্গ না থাকায় বুঝতে পারেননি রোগীর পরিবার। সম্প্রতি অস্ত্রোপচারের পর সুস্থ আছেন রোগী। প্রয়াত বর্ষিয়ান সাংবাদিক বিনোদ দুয়া, বয়স হয়েছিল 67 বছর। শনিবার তার মেয়ে মল্লিকা দুয়া ইনস্টাগ্রামে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন। হিন্দি ভাষায় ভারতের বৈদ্যুতিন সাংবাদিকতায় পথপ্রদর্শক ছিলেন বিনোদ। দূরদর্শন ও এনডিটিভিতে তার কাজ মনে রাখার মতো। বহুদিন থেকে অসুস্থ ছিলেন বর্ষিয়ান এই সাংবাদিক। কিছুদিন আগেও বিনোদের মৃত্যুর খবর নিয়ে গুজব ছড়িয়েছিল। তখন তার মেয়ে মল্লিকা দুয়া সেই গুজব উড়িয়ে দিয়েছিলেন। শনিবার মল্লিকা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, বাবার শেষকৃত্য লোধি শ্মশানে সম্পন্ন হবে। তিনি লেখেন, আমাদের বেপরোয়া, নির্ভীক ও অসাধারণ বাবার মৃত্যু হয়েছে। তিনি এখন আমাদের মায়ের সঙ্গে স্বর্গে রয়েছেন। চলতি বছরের জুনেই বিনোদ দুয়ার স্ত্রী করোনায় মারা যান। বিনোদ করোনায় আক্রান্ত হলেও সে যাত্রা বাড়ি ফিরে আসেন। তবে তার শারীরিক অবস্থা ভালো ছিল না। রাজধানীতে জন্ম নেওয়া বিনোদ 2008 সালে সাংবাদিকতার জন্য পদ্মশ্রী পান। পেয়েছিলেন রামনাথ গোয়েঙ্কা অ্যাওয়ার্ডও। তার মৃত্যুতে শোকস্তব্ধ সাংবাদিক মহল। শান্তি আলোচনার প্রস্তাব অসমের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কামতাপুরী লিবারেশন অর্গানাইজেশনের। শান্তি আলোচনার প্রস্তাব দিয়ে অসম সরকারকে চিঠি উত্তর পূর্ব ভারতে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী এই সংগঠনের কেএলও নেতা জীবন সিংহর তরফে এই বার্তা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে পৌঁছয়। এই পরিপ্রেক্ষিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রতিক্রিয়া দিয়েছেন। সোশ্যাল সাইটে তাঁর টুইট, শান্তি প্রতিষ্ঠার চেষ্টায় কাজ করে চলেছে দেশের সরকার। কেএলও নেতৃত্বের মূল স্রোতে ফেরার এই সদিচ্ছাকে স্বাগত জানাচ্ছি। এর ফলে রাজনৈতিক সমস্যাগুলি মিটবে বলে জানান অসমের মুখ্যমন্ত্রী। এই প্রস্তাবে পদক্ষেপ করা হবে বলেও জানান তিনি। দেশে তৃতীয় ওমিক্রন আক্রান্তের হদিশ। এবার গুজরাতে ফেরা এক বৃদ্ধের নমুনাতে পাওয়া গেল ওমিক্রন। জিম্বাবুয়ে থেকে জামনগরে ফেরা 72 বছরের বৃদ্ধ করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত। দেশে ফেরার পর তার নমুনা জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠানো হয়। তারই রিপোর্ট পজিটিভ আসে। তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। কন্টেনমেন্ট জোন তৈরি করা হয়েছে সেই এলাকায়। তার সংস্পর্শে কারা এসেছে তাও খতিয়ে দেখা হচ্ছে। এর আগে কর্ণাটকে 2 ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছিল। তার মধ্যে একজন চিকিৎসক ও 66 বছরের ওমিক্রন আক্রান্ত সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছিলেন। তাদের সংস্পর্শে আসা অনেকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠানো হয়েছে তাদের নমুনা। সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য তাদের আইসোলেশনে পাঠানো হয়েছে। কর্ণাটকে ওমিক্রনে আক্রান্তের ঘটনা ধরা পড়তেই দেশ জুড়ে কড়াকড়ি শুরু হয়েছে। তামিলনাড়ুর মাদুরাইতে ঘোষণা করা হয়েছে, আগামী সপ্তাহ থেকে টিকাবিহীন মানুষদের শপিং মল কমপ্লেক্স ও পাবলিক প্লেসে ঢুকতে দেওয়া হবে না। জেলা প্রশাসন জানিয়েছে, বিধিনিষেধ লাগু হওয়ার আগে সাধারণ মানুষ যাতে অন্তত একটা ডোজ নিতে পারে তার জন্য 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মাদুরাইয়ের প্রায় 3 লক্ষ মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজ পাননি। এখন সময় একটা বিরতির পর থাকছে বিরতির পর নজর রাখবো পরের 15টি খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবে সাড়া দিয়ে আন্দোলনকারী কৃষকদের প্রস্তুতি। শুক্রবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কৃষকদের কাছে আলোচনার প্রস্তাব যায়। সেই প্রস্তাবে সাড়া দিয়ে শনিবার 5 সদস্যের কমিটিও গঠন করে ফেলল কৃষক সংগঠনগুলি। নয়া 3 কৃষি আইন প্রত্যাহারের সঙ্গে এমএসপি সুনিশ্চিত করা, মামলা খারিজ সহ একাধিক দাবি রয়েছে আন্দোলনকারীদের। সেই কারণে নয়া কৃষি আইন প্রত্যাহার করা হলেও বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন তারা। এবার সেই সমস্যাগুলি নিয়ে আগামী 7ই ডিসেম্বর অমিত শাহর সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে চলেছেন কৃষক সংগঠনের 5 সদস্য।
বিরোধী সাংসদদের বিক্ষোভে হিমঘরে সংবিধানের প্রস্তাবনা সংশোধনী বিল আনার প্রয়াস। সংবিধানের প্রস্তাবনায় পরিবর্তন আনতে চেয়ে রাজ্যসভায় আবেদন জানিয়েছিলেন বিজেপি সাংসদ কে.জে. আলফোন্স। তার আবেদন ছিল সংবিধানের প্রস্তাবনায় সমাজবাদীর পরিবর্তে যুক্ত করা হোক সমতা শব্দটি। তবে শীতকালীন অধিবেশনে এর বিরোধিতা করেন বিরোধী সাংসদরা। তুমুল বিক্ষোভের মুখে পড়ে আপাতত বিলটি সংরক্ষিত রেখেছেন রাজ্যসভার চেয়ারম্যান। দলীয় উত্তরীয়তে স্বাগত জানানো হলো রাজ্যপালকে। রাজ্যপাল পদের নিয়ম মর্যাদা ভেঙে এই ঘটনা দেখা গেল মধ্যপ্রদেশে। বিজেপি শাসিত রাজ্যের রাজ্যপাল মাঙ্গুভাই সি পটেলকে স্বাগত জানানো হলো গেরুয়া শিবিরের তরফে। ছবিতে দেখা যাচ্ছে এই অনুষ্ঠানে যোগ দিতে বিশেষ বিমানে অবতরণ করেন রাজ্যপাল মাঙ্গুভাই সি পটেল। অবতরণের পরই তাকে দলীয় উত্তরীয়তে স্বাগত জানান বিজেপি নেতারা। প্রসঙ্গত, রাজ্যপাল তার পদের মর্যাদা রেখে কোনো দলের পক্ষ নিতে পারেন না তিনি, কিন্তু বারে বারে বিধি নিয়ম ভেঙে বঙ্গে গেরুয়া শিবিরের পাশে দাঁড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেই নিয়ম ভাঙার আরেক ছবি মধ্যপ্রদেশে। উত্তরপ্রদেশ নির্বাচনের আগে বিজেপির জোর ধর্মীয় মেরুকরণে। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী কে.পি. মৌরিয়া। 2017 নির্বাচনের আগে উত্তরপ্রদেশে লুঙ্গি ও ফেজ টুপি দৌড়াতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল, এমনটাই দাবি তাঁর। 2017 के विधानसभा चुनाव से पहले कितने लुंगी छाप गुंडे घूमते थे, जालीदार गोली टोपी लगाए हुए, राइफल रिवॉल्वर बंदूक लिए हुए व्यापारियों को डराने और धमकाने का काम कौन करता था? आपकी जमीनों पर कब्जा करना और कब्जा करने को शिकायत करने भी बन जाना, ऐसी धमकी कौन देता था? यह सारा कुछ याद रखना, मेरा इतना ही कहना है। मैं कोई ऐसी बात नहीं कर रहा हूं जो कोई ऐसी बात नहीं हुई होगी। या पूरा अगर मैं प्रयागराज की बात करूं तो सिविल लाइन के पूरे क्षेत्र को बहुत ही शांतिपूर्ण इलाका माना जाता था। কংগ্রেসকে দূরে সরানো মানে ফ্যাসিস্ট দলগুলিকে শক্তিশালী করা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুম্বাই সফর শেষের পর শিবসেনার মুখপত্রে প্রকাশিত হলো এমন বক্তব্য। শিবসেনা মুখপত্রে আরও লেখা হয়েছে, আঞ্চলিক রাজনীতির প্রেক্ষাপট থেকে সর্বভারতীয় রাজনীতিকে দেখা ঠিক হবে না। এখন কংগ্রেসকে বাদ দিয়ে সর্বভারতীয় স্তরে জোটের কথা ভাবা মানে ফ্যাসিস্ট শক্তিকে অক্সিজেন যোগানো। প্রসঙ্গত, চলতি সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুম্বাই সফরে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করার কথা ছিল তৃণমূল নেত্রীর। অসুস্থ থাকার কারণে মমতার সঙ্গে দেখা করতে পারেননি তিনি। তার পরিবর্তে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত ও উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরে দেখা করেন। মমতার বাণিজ্য নগরী ছাড়ার 48 ঘণ্টার মধ্যে শিবসেনার তরফে এমন অভিমত বিজেপি বিরোধী জোট তৈরির প্রেক্ষিতে যথেষ্ট উল্লেখযোগ্য। করোনার নতুন স্ট্রেন ওমিক্রনের পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় নতুন করে চিন্তা বাড়িয়েছে শিশুদের স্বাস্থ্যের অবনতি। সূত্রের খবর, আফ্রিকার এই দেশটিতে বহু শিশু করোনায় আক্রান্ত হচ্ছে। শিশুদের অনেকেরই বয়স 5 বছরের কম। দক্ষিণ আফ্রিকায় করোনার এই নতুন টার্গেট নিয়ে চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞরা। কোভিডের তৃতীয় ঢেউ থেকে বাচ্চারা রেহাই পাচ্ছে না, আবার 15 থেকে 19 বছর বয়সীরাও তৃতীয় ঢেউতে সংক্রমিত হচ্ছে। কিন্তু দক্ষিণ আফ্রিকা এখন চতুর্থ ঢেউয়ের শুরুতে দাঁড়িয়ে, ফলে চিন্তা আরও বেড়েছে। গত 24 ঘন্টায় ওই দেশে আক্রান্ত হয়েছেন 16,055 জন, মৃত্যু হয়েছে 25 জনের। কিভাবে এই মারণ রোগের হাত থেকে শিশুদের বাঁচানো যায় সেই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অভিভাবকদের সতর্ক করা হয়েছে। ওমিক্রন নিয়ে প্রতিদিনই নতুন নতুন তথ্য উঠে আসছে। করোনা ভাইরাসের অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে ওমিক্রন বেশি সংক্রামক নাকি ততটাও কার্যকরী নয়, এই আলোচনার মধ্যেই এবার অনেক বিশেষজ্ঞ বলছেন ওমিক্রনের পূর্বসূরি ডেল্টা ভ্যারিয়েন্টই নাকি বেশি প্রভাবশালী। তবে এখনও বিশ্বের বিভিন্ন ল্যাবে ওমিক্রন নিয়ে গবেষণা চলছে, আর কয়েক সপ্তাহের মধ্যেই এ সংক্রান্ত যাবতীয় তথ্য সামনে আসতে শুরু করবে বলে আশা করা যায়। তবে প্রাথমিক রিপোর্ট থেকে এটা বোঝা গেছে যে ওমিক্রনের সংক্রামক ক্ষমতা ডেল্টার থেকে বেশি। এমনকি এটাও স্পষ্ট নয় কোনো ভ্যাকসিন এই নব্য ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা দিতে সক্ষম কিনা। তাই বিভিন্ন দেশের সরকার, বিশেষজ্ঞ এবং টিকা প্রস্তুতকারী সংস্থাগুলি বুস্টার ডোজের উপর জোর দিচ্ছে। দক্ষিণ কোরিয়ায় করোনার দৈনিক সংক্রমণের রেকর্ড। গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। শনিবার সেদেশের ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সির তরফে বলা হয়েছে, একদিনে সংক্রমিত হয়েছেন 5,352 জন। 24 ঘন্টায় মৃতের সংখ্যা 70। এদিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা নয়।
এই পরিস্থিতিতে বেশ কিছু ঘোষণা করেছে সেদেশের সরকার। রেস্তোরাঁ, শপিং মল, সিনেমা বা জনসমক্ষে এলে ভ্যাকসিন পাস বাধ্যতামূলক। সোমবার থেকে লোক সমাগমেও কাটছাঁট করা হয়েছে রাজধানী সিওলে। সিওলের নাগরিক হলে একসঙ্গে 6 জন বেরোতে পারবেন। অন্য কোনো প্রান্ত থেকে আসলে 8 জনকে অনুমতি দেওয়া হয়েছে। করোনার জেরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে সেদেশে। শুক্রবারের তথ্য অনুযায়ী 752 জনকে ভীষণই গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এর সঙ্গে ওমিক্রনের হুমকি তো রয়েইছে। ইউক্রেন প্রসঙ্গে উত্তপ্ত হচ্ছে রাশিয়া ও আমেরিকার কূটনৈতিক সম্পর্ক। দুই দেশের তরফে বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এবার মস্কোকে আরও কঠোরভাবে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাংবাদিক বৈঠকে বাইডেন কড়া সুরে বলেন, ইউক্রেনে দখলদারি করতে চাইলে রাশিয়ার জন্য পরিস্থিতি ভীষণ কঠিন করে দেবেন তিনি। একই সঙ্গে তিনি এও বলেন, বন্ধুদেশ ইউক্রেনের পাশে সব রকমভাবে থাকবে আমেরিকা। এই গরমাগরম পরিস্থিতির মধ্যেই ভিডিও কনফারেন্সে বৈঠক করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বৈঠকে বরফ গলে কিনা সেটাই দেখার। আমেরিকা যতই হুঁশিয়ারি দিক, মস্কো যে নিজেদের অবস্থানেই অনড় তা ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্টে স্পষ্ট হচ্ছে। মার্কিন ওই সংবাদপত্রের খবরের সত্যতা মানলে বোঝা যাবে, ইউক্রেন সীমান্তে সেনা ও সমরসজ্জা বাড়িয়েই চলেছে রাশিয়া। মার্কিন প্রশাসনের শীর্ষ আধিকারিকদের বক্তব্য উদ্ধৃত করে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে আগামী বছরের মধ্যে সীমান্তে 1,75,000 সেনা মোতায়েন করবে রাশিয়া। এমনকি সাঁজোয়া গাড়ি, সমরাস্ত্র একটু একটু করে মোতায়েন করতে শুরু করেছে পুতিনের দেশ। এই আবহে বাইডেন ও পুতিনের ভার্চুয়াল বৈঠক পরিস্থিতি শান্ত করতে কাজে আসবে কি? প্রশ্ন রয়েই যাচ্ছে। ভূমিকম্পের জেরে অ্যামাজনের জঙ্গলে আটকে পড়া মানুষদের উদ্ধার করা হয়েছে। সেনা হেলিকপ্টারের মাধ্যমে দুর্গতদের উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে পেরু। এর জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অ্যামাজনের জঙ্গলে আটকে পড়েছিলেন বেশ কয়েকজন মানুষ। তাদের উদ্ধার কাজে গতি আনে সেনা। অবশেষে বাড়ি ফিরতে পেরে স্বস্তি তাঁদের চোখে মুখে। জিন লেকার, অনিল কুম্বলের পাশে এবার এজাজ প্যাটেল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে 10 উইকেট নেওয়ার অনন্য নজির গড়লেন তিনি। নিউজিল্যান্ডের লোক হলেও নিজের জন্মভূমিতেই গড়লেন সেই বিশ্ব রেকর্ড। ভারতের বিরুদ্ধে ওয়াংখেড়েতে এক ইনিংসে 10 উইকেট নিলেন এজাজ প্যাটেল। 8 বছর বয়সে মুম্বাই ছেড়েছিলেন তিনি। এরপর থেকে এজাজ প্যাটেল নিউজিল্যান্ডবাসী, সেখানেই ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠা। এরপর কিউই শিবিরের সদস্য। এই ভারত সফরে নিউজিল্যান্ড শিবিরে ডাক পান তিনি। মুম্বাইয়ের সঙ্গে তার যোগাযোগ বহু বছর আগে ছিন্ন হলেও তিনি কিন্তু মাঝে মধ্যেই ভারতে আসেন। শুধু তাই নয়, কয়েক বছর আগে এই ওয়াংখেড়েতেই মুম্বাই ইন্ডিয়ান্সের নেট বোলার ছিলেন এজাজ। শনিবার সেই এজাজ প্যাটেলই নিউজিল্যান্ড শিবিরের নায়ক। কোনো বোলারই ভারতীয় ব্যাটারদের উইকেট তুলতে পারেননি। একা এজাজই নিয়েছেন 10টি উইকেট। বাতিল হচ্ছে না, তবে এক সপ্তাহ পিছিয়ে গেল দক্ষিণ আফ্রিকা সফর। 17 ডিসেম্বরের বদলে 26 ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে এই সফর। পূর্বসূচি অনুযায়ী 17 ডিসেম্বর জোহানেসবার্গে প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ছিল। 26 ডিসেম্বর সেঞ্চুরিয়ানে বক্সিং টেস্ট হওয়ার কথা ছিল, কিন্তু সফর এক সপ্তাহ পিছিয়ে যাওয়ায় 26 ডিসেম্বর জোহানেসবার্গ না সেঞ্চুরিয়ান প্রথম টেস্ট কোথায় হবে তা 48 ঘন্টার মধ্যে জানাবে বিসিসিআই। তবে দক্ষিণ আফ্রিকার সফরসূচিতে বেশ কিছু কাটছাঁট করা হয়েছে। ঠিক ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3টি টেস্ট, 3টি একদিনের ম্যাচ ও 4টি টি-20 ম্যাচ খেলার কথা ছিল বিরাট কোহলিদের। কিন্তু শুক্রবার বোর্ডের বার্ষিক সাধারণ সভা শেষে বোর্ডের সচিব জয় শাহ জানান, আপাতত টেস্ট ও একদিনের ম্যাচ খেলবে ভারত। টি-20 সিরিজের দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। দুবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু সেমিফাইনালে জাপানের একেনে ইয়ামাগুচিকে হারিয়ে ফাইনালে পৌঁছলেন। 1 ঘন্টা 10 মিনিটের টান ম্যাচে 21-15, 15-21 ও 21-19 ব্যবধানে জাপানের ইয়ামাগুচিকে পরাস্ত করলেন। ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ কোরিয়ান এন সিয়াং। টোকিও অলিম্পিকে রূপপদক জয়ের পর 3টি প্রতিযোগিতায় নেমেছিলেন হায়দ্রাবাদী তারকা সিন্ধু। কোনোটিতেই সেমিফাইনালের গণ্ডি পার হতে পারেননি তিনি। এবার ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে কোরিয়ার এন সিয়াংকে হারিয়ে 2018 সালের পর পিভি সিন্ধু আবারও চ্যাম্পিয়ন হতে পারেন কিনা এখন সেটাই দেখার। এখন সময় একটা বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরের 5টি খবরে। অমিতাভ ধর্মেন্দ্ররা চুটিয়ে কাজ করলেও ইদানিং বড় পর্দায় সেইভাবে দেখা যায় না মিঠুন চক্রবর্তীকে।
ছোট পর্দায় ডান্স রিয়েলিটি শো এর মঞ্চেই নিজেকে মানিয়ে নিয়েছেন বলিউডের ডিস্কো ডান্সার। তবে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর পরের ছবি দ্য কাশ্মীর ফাইলসে লিড রোলে রয়েছেন সকলের প্রিয় মিঠুন দা। আগামী বছর সাধারণতন্ত্র দিবসে ছবি মুক্তি পাওয়ার কথা। এরই মধ্যে মিঠুন ভক্তদের জন্য মিলল দারুণ খবর, এবার নাকি তার ক্যারিয়ারে শুরু হতে চলেছে এক নতুন পর্ব। ওয়েবে ডেবিউ করতে চলেছেন বলি ও টলিপাড়ার এই অন্যতম বর্ষিয়ান অভিনেতা। একটি ওয়েব সিরিজে মিঠুন চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে শ্রুতি হাসানকে। অভিনয় করেছেন গৌহর খানও। এর আগে বহুবার ওয়েব সিরিজে কাজ করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তবে পরিচালক মুকুল অভ্যঙ্করের এই নতুন ওয়েব সিরিজের কনসেপ্ট শুনে মিঠুন গোটা চিত্রনাট্য শুনতে রাজি হয়ে যান। তার চরিত্রটি গুরুত্বপূর্ণ হলেও সিরিজের কেন্দ্রীয় চরিত্রে থাকছেন শ্রুতি। আগামী বছর সিরিজটি স্ট্রিমিং শুরু হবে বলে খবর। আহমেদ খানের হিরোপন্থী 2-এ ভিলেনের চরিত্রে অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। হিরোপন্থীর ভিলেন নওয়াজ চরিত্রটির মাধ্যমে তার প্রিয় অভিনেতাকে শ্রদ্ধার্ঘ্য জানাবেন, এমনটাই খোলসা করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। নওয়াজের অন্যতম প্রিয় অভিনেতা বিনোদ খান্না। ক্যারিয়ারের একেবারে শুরু থেকে বিনোদ খান্না স্টাইল হাঁটা চলা নকল করার চেষ্টা চালিয়েছেন নওয়াজ। ক্যারিয়ারের শুরুতে বিনোদ খান্নার সঙ্গে একটি ধারাবাহিকেও কাজ করেছিলেন তিনি, যদিও সিরিয়ালের নাম এখন আর মনে নেই নওয়াজের। তবে সেই সময় বিনোদজির অভিনয়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতেন তিনি, শেখার চেষ্টা করতেন। কিছু কিছু তারকা অভিনয় দিয়ে ভক্তদের আবিষ্ট করে রাখার ক্ষমতা রাখেন, বিনোদজি তেমনই ছিলেন। হিরোপন্থী 2-এ ঠিক কেমন করে প্রিয় অভিনেতাকে শ্রদ্ধার্ঘ্য জানাবেন তাও স্পষ্ট করেছেন নওয়াজ। তার মতে বিনোদ খান্নার একটা নিজস্ব হাঁটা স্টাইল ছিল, অদ্ভুত এক পুরুষালী দীপ্তি নিয়ে হাঁটতেন বিনোদ। হাঁটা স্টাইলে মিশে থাকতো নারী সুলভ মাধুর্য। সেই স্টাইলে হিরোপন্থী 2-এ নকল করবেন নওয়াজ। তার প্ল্যান পর্দায় ফুটে উঠলে বিনোদ খান্নার ভক্তরা যে খুশি হবেন তা নিয়ে আশাবাদী নওয়াজউদ্দিন সিদ্দিকী। পরিচালক শকুন বাত্রার আপকামিং ছবির শুটিং চলতি বছরে শেষ হলেও এখনো প্রকাশ্যে আসেনি ছবির নাম। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দীপিকা পাডুকোন, অনন্যা পান্ডে এবং সিদ্ধান্ত চতুর্বেদীকে। প্রযোজক করণ জোহর শুরুতে বড় পর্দায় এই ছবির মুক্তির পরিকল্পনা করলেও শোনা যাচ্ছে ওটিটিতেই মুক্তি পাবে শকুনের নতুন ছবি। কিন্তু বড় পর্দার বদলে কেন ওটিটিতে মুক্তি পাবে ছবি? শোনা যাচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্কের গল্প নিয়ে তৈরি এই ছবিতে নাকি প্রচুর ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। বড় পর্দায় প্রদর্শনের জন্য পাশ করাবে না সেন্সর বোর্ড। বেশ কিছু দৃশ্য বাদও দিতে হতে পারে, জানিয়ে তৈরি হতে পারে বড় বিতর্ক। কোনো রকম কাটাছেড়া করলে ছবির কাহিনীরও বড়সড় ক্ষতি হয়ে যাবে। সেই কারণেই কোনো রকম বিতর্কে যেতে নারাজ করণ। ইতিমধ্যেই আন্তর্জাতিক একটি ওটিটি প্ল্যাটফর্ম আগ্রহ দেখিয়েছে শকুন বাত্রার ছবি নিয়ে। শোনা যাচ্ছে ছবিতে একজন ফিটনেস ট্রেনারের ভূমিকায় রয়েছেন দীপিকা পাডুকোন। অনন্যা পান্ডেকে দেখা যাবে দীপিকার বোনের ভূমিকায়। একদিকে অনন্যা, অন্যদিকে দীপিকা, দুজনের সঙ্গে সিদ্ধান্তকে রোম্যান্স করতে দেখা যাবে বলে খবর। 15:05 এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।